নমস্কার সবাইকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিররে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ যে ঘটনাটি তোমাদের সাথে শেয়ার করব সেটি পাঠিয়েছে তার নাম পিয়ালি শীল। আশা করছি ঘটনাটি তোমাদের বেশ ভালো লাগবে। আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তো মেল করে দাও ghostmirror314@gmail.com। আমি ডেসক্রিপশনে সব ডিটেলস দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও। আর ঘটনাটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও, সেটা ভালো কিংবা খারাপ, কারণ তোমরা না বললে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধরোতে পারবো না। তো আর বেশি দেরি না করে ওয়ান্স অ্যাগেন সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘোস্ট মিররে। ঘটনা শুরু করছি পিয়ালির ভাষায়। হ্যালো নিকিতা, আমি পিয়ালি শীল। আমার বাড়ি তোমার ডিস্ট্রিক্ট নদিয়াতেই। আজ যে ঘটনাটা বলবো সেটা আমার দিদির সাথে ঘটেছে। আমরা দুই বোন, আমি ছোট। আমার জাম্বু ইন্ডিয়ান আর্মিতে কর্মরত। ঘটনাটি এই 2 বছর পুরনো ঘটনা। দিদি যখন বিয়ে হয় জামাইবাবুর পোস্টিং ছিল কাশ্মীর। জামাইবাবুর সাথে দিদি আগে ওখানেই থাকতো। পরে জামাইবাবুর পোস্টিং পড়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ময়নাগুড়িতেই। তো দিদিও জামাইবাবুর সাথে ময়নাগুড়িতেই শিফট হয়ে যায়। ওখান থেকেই জামাইবাবুকে কোয়ার্টার দেওয়া হয়। ঘটনাটা শুরু হয় এখান থেকেই। আমার দিদি যখন কোয়ার্টারে ঢোকে তখনই আমার দিদির কেমন যেন একটা লাগে অনুভূতিটা না ঠিক বলে বোঝানো যাবে না। ভিতরকার হাওয়াটা কেমন একটা ভারী ভারী অদ্ভুত একটা গন্ধ ঘরটায়। দিদির মনে হয় অনেক দিন বন্ধ বলে হয়তো গন্ধটা। আগে বলে রাখি, আমার দিদির একটা মেয়েও আছে। যখন এই ঘটনাটা ঘটে তখন ওর বয়স ওই 1.5 বছর মতো। দিদি ঘরটাকে পরিষ্কার করে সব গুছোয়। দিদি তারপরেও দেখে গন্ধটা ঠিক যাচ্ছে না। দিদি জাম্বুকে বললে জাম্বু বলে, কই, কোনো গন্ধ তো নেই। দিদি ভাবে এত গন্ধ তাও বুঝতে পারছে না, ঠান্ডা লেগেছে হয়তো। কিন্তু আমার দিদির যে মেয়ে সে কিন্তু বুঝতে পারছে, আর বারবার বলছে, থেকেই বলছে, মা গন্ধ, মা গন্ধ, মানে বাচ্চারা যেরকম আধো আধো স্বরে বলে আর কি, ওরকম। তখন দিদি ঘরে কয়েকটা বেশ ধূপকাঠি জ্বালে আর রুম ফ্রেশনার দিয়ে দেয়। তখন এগুলোর গন্ধে ওই বীভৎস গন্ধটা আর পাওয়া যায় না। দিদি আবার নিজের কাজে মন দেয়। দিদি ঘরে সব গুছিয়ে নিলেও সাথে করে আনা ঠাকুরের সিংহাসন সেটা ব্যাগ থেকেই বের করে না। ঠাকুরটার সিংহাসনটা ব্যাগ থেকেই বের করে না। দিদি নিজেও জানে না এটা কেন এরকম হয়েছিল। কারণ আমার দিদি এমন একটা মানুষ যে দিনে 2 বার করে ঠাকুর পুজো করবেই। এরকমভাবেই 2 দিন কেটে যায়। সব কিছুই নর্মাল লাগছিল দিদির কাছে। একদিন 2 দিন পর দিদি মায়ের সাথে কথা বলছিল। মা দিদিকে জিজ্ঞেস করে, ঠাকুরকে মিষ্টি জল দিয়ে দিয়েছিস? দিদি কি একটা ভেবে বলে, আমি তো ভুলেই গেছি ঠাকুরের কথা। মা বলে, ও মা, সে কি কথা, আগে ঠাকুর পেতে পুজো করগা। তুই নতুন একটা জায়গায় গেছিস, কে আগে থাকতো কি না থাকতো তুই জানিস? তোর তো আগে প্রথমে গিয়ে এটা করা দরকার ছিল। দিদিও মার কথা শুনে রাজি হয় আর ঠাকুর পেতে সেই দিনই ঠাকুর পেতে পুজো করে। পুজো করার পর থেকেই দিদি আবার সেই গন্ধটা পায়, যেটা প্রথমেই দিদি এই কোয়ার্টারে ঢুকে পেয়েছিল। দিদি অনেক চেষ্টা করেও গন্ধটা যায় না। তখন দিদিকে বাধ্য হয়েই ওখানেই থাকতে হয়, কিছু করার নেই, যেহেতু একদম নতুন শিফট করেছে। জাম্বুকে বললে জাম্বু কিন্তু কোনো খারাপ গন্ধ পাই না। দিদি বুঝতে পারে না কেন দিদি আর দিদির মেয়েই পাচ্ছে, জাম্বু কেন কোনো গন্ধই পাচ্ছে না। ময়নাগুড়ির ওখানে আর্মি কোয়ার্টারগুলোতে একটা নিয়ম আছে, মানে ওখানে সন্ধ্যের পর ঘরের বাইরে বেরোনো যায় না। মানে যারা বাড়ির মেম্বাররা থাকে তারা কেউই সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোতে পারবে না, কারণ ওখানে যখন তখন হাতি আর বন্য প্রাণীরা ওইদিকে ঢুকে পড়ে, আবার পাতা খেয়ে ওখানকার চলেও যায়। আর এতটাই ওখানে কড়াকড়ি, বিশেষ করে গরমকালের দিকে যেসব ফলের উগ্র গন্ধ সেগুলোকে ফ্রিজে বা এমন জায়গায় রাখতে বলে যাতে ওখান থেকে কোনোভাবেই গন্ধ বাইরে আসে না। কারণ আমরা জানি বন্য পশুদের ঘ্রাণ শক্তি খুবই শক্তিশালী হয়, খুব প্রখর হয় ঘ্রাণ শক্তি। তো ওরা হচ্ছে গিয়ে সে তাহলে হামলা করতে পারে, তার জন্য এরকম নিয়মটা।
তো দিদি ওই ঘরে ওরকম একটা দুর্গন্ধ নিয়েই দিদি থেকে যায়। কারণ হচ্ছে গিয়ে যখন এরকম ঘটে ওইদিকে একটু তখন সন্ধে অন্ধকার হয়ে গেছে, তো দিদি কোথাও যেতেও পারবে না, যেহেতু নতুন জায়গা, কারোর সাথে তেমন পরিচিতিও নেই। তো এইভাবেই ঘরে ধূপ জ্বেলে রুম ফ্রেশনার দিয়ে রাত পর্যন্ত দিদি থেকে যায়। রাতে জাম্বো বাড়িতে নেই, দিদি আর দিদির মেয়ে একা বাড়িতে। সেদিন রাত থেকেই দিদির সাথে অনেক খারাপ কিছু ঘটতে থাকে। দিদিদের যে কিচেনটা, সেখান থেকে মাঝে মাঝেই দিদি বাসনপাতি পড়ার শব্দ পাচ্ছে। গিয়ে যখন দিদি দেখছি কিছুই নেই, সব নিজের জায়গাতেই আছে। বারবার এরকম দেখে দিদি ভয় পেয়ে যায় প্রচণ্ড, কারণ বারবার সেম আওয়াজটাই মনে হচ্ছে যেন কেউ বাসনপাতিগুলো ফেলে দিচ্ছে, কিন্তু গিয়ে দেখছে কোনো কিছু নেই, সব নিজের জায়গায় আছে। তার মধ্যেই ফট করে দিদির দেখে যে দিনেই দিদি যে ঠাকুরটা পেটে পুজো করে, ঠাকুরের ফটোটা উল্টে পড়ে গেছে। ঠাকুরের পাশে থাকা গঙ্গা জলের বোতলটাও পুরোটা পড়ে গেছে, যেটা দিদি বাড়ি থেকে এনেছিল। কিন্তু মুখ খুলে জল পড়লো কিভাবে? মুখটা তো পুরোই আটকানো ছিল। দিদি তো এখন এসে থেকে সেই পুজোর সময় একটুখানি খুলেছিল, তারপর তো আবার লাগিয়ে দিয়েছে। দিদির তো পরিষ্কার মনে আছে। এগুলো ভাবতেই যখন দিদি ঠাকুরটা ঠিক করতে যায়, তখনই এক বীভৎস পরিবেশ তৈরি হয় ওই ঘরে। এক অদ্ভুত পরিবেশ, যে পরিবেশে ঠিকভাবে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না। দিদির হঠাৎ করে চোখ যায় দিদির মেয়ের দিকে। দিদির মেয়ে তখন বিছানায় ঘুমিয়ে আছে। ঠিক ওর পাশেই মাথার কাছে কোনো এক ধোঁয়ার মতো কিছু একটা বসে আছে, কিন্তু তার চোখ দুটো বোঝা যাচ্ছে পুরোই লাল। ধোঁয়াও যে এতটা ভয়ানক হতে পারে দিদি ভাবেনি। দিদির কোনো আইডিয়াই নেই। দিদি মেয়ের কাছে যেতে পারছে না, তাকে যেন কেউ আটকে রেখেছে। তারপরেই দিদি অজ্ঞান হয়ে যায়। দিদির যখন জ্ঞান ফেরে তখন দিদি দেখে সকাল হয়ে গেছে। দিদি বিছানায় শুয়ে, পাশে জাম্বু আর পাশের কোয়ার্টারে 2-3 জন মহিলা। দিদি উঠে মেয়েকে খুঁজতে থাকে। দিদির কিছু মনে নেই, মানে একটা আধো যদি কিছু কারোর মনে থাকে না, দিদি সেটাও মনে নেই। তার আগে যেগুলো ঘটেছে সেগুলো মনে আছে, বাট এতক্ষণ যে পুরো রাতটা তার কিছুই মনে নেই। জাম্বু বলল যে পাশের কোয়ার্টারে বলছিল ওরা খুব ভয় লাগছে, ওর খুব ভয় লাগছে, তার জন্য ওকে আমি পাশের কোয়ার্টারে রেখে এসেছি। জাম্বু বলে বাড়ি এসে দেখলাম যে দরজা তুমি খুলছো না নক করার পরে, তার জন্য আমি আমার কাছে থাকা চাবি দিয়েই ঘরে ঢুকি। দিদির গায়ে তখন প্রচণ্ড জ্বর। সেই ঘটনার দিনই ঘটনা ঘটে যাওয়ার পরেই দিদি অন্য বাড়িতে চলে যায়, অন্য বাড়িতে শিফট করে যায়। তো আশ্চর্যের কথা এটা যে পাশের কোয়ার্টারে যারা এসেছিলো তারাও কিন্তু একটা গন্ধ পাচ্ছে ঘরে, একটা অন্যরকম একটা খারাপ স্মেল, কিন্তু আমার জামাইবাবু কোনো গন্ধ পাচ্ছে না। যেটা দিদি প্রথম দিকে যে ঠাকুর প্রতিষ্ঠা করার আগে অবধিও দিদি প্রথমে গন্ধটা পেয়েছিল, কিন্তু তারপরেও দিদি পায়নি কোনো গন্ধ। আবার যখন ঠাকুর প্রতিষ্ঠা করে তখন এই সমস্যাটা হয়েছিল। মানে একটা খারাপ শক্তি কখনোই চায় না ঘরে কোনো ঠাকুর পুজো হোক বা কিছু, কারণ প্রথম দুদিন যখন দিদি ঠাকুর আর দিদির যে এটা মানে কিভাবে হলো তার মধ্যে হয়তো নেগেটিভ কিছু চলছিল, সে কিন্তু ঠাকুরটাকে যে পুজো করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে, সেটাই দিদি ভুলে গেছে। যতদিন না দিদি ঠাকুরটা ঘরে পেতেছে ততদিন দিদির সাথে কিছু হয়নি, কিন্তু যখন দিদি ঠাকুরটা পেতেছে ঘরে তখনই দিদির সাথে এরকম সমস্যাগুলো হতে থাকে। সে চায় না কোনোভাবেই যে সেই ঘরে কেউ পুজো করুক, এমন একটা কিছু। তো দিদির প্রচণ্ড জ্বর সেই ঘটনার পরেই। দিদি তো সেই দিনই অন্য একটা বাড়িতে শিফট করে, কিন্তু এর জন্য জামাইবাবুকে প্রচুর সমস্যার মুখে পড়তে হয়, কিন্তু কিছু করার নেই। দিদি ওই বাড়িতে থাকতেই পারবে না, দিদি প্রচণ্ড ভয় পেয়ে গেছে। আর আশেপাশকার যারা ছিল তারাও বুঝতে পারেনি যে এটাতে এরকম হচ্ছে। আর তাদের কোয়ার্টারগুলো একদম নর্মাল, কোনো গন্ধই নেই, একটা ফাঁকা ঘর, সেখানে কিসের গন্ধ হতে পারে? কিছু নেই সেই ঘরে। বাইরে থেকেও যদি আসে তাহলে অন্য কোয়ার্টারেও আসবে, পিছনে বাড়ি, সেখান থেকে বা কী হতে পারে? তো এই ছিল আজকের ঘটনা নিকিতা। ভালো লাগলে শুনিও তোমার চ্যানেল আরও গ্রো করুক। ইউর ওয়েল উইশার। তো আজকের মতো আমার কাছে আরও গল্প আছে, আমি পাঠাবো। তো এই ছিল আজকের পিয়ালির ঘটনা। আমি অনেকটা কিছু জিনিসও একটু
ঠিক করে নিতে বলেছিল, তো আমি সেটা করেছি। আশা করছি ঘটনাটা তোমাদেরও বেশ ভালো লেগেছে। ভালো লাগলে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পিয়ালির কাছেও ও আমাকে বলেছে মানে মেলে যে ওর কাছে আরও ঘটনা আছে, তো অবশ্যই তোমার কাছে আরও যে ঘটনাগুলো আছে তুমি একটা একটা করে পাঠিও। আশা করবো সেগুলোও ভালো লাগবে, দর্শকদেরও শ্রোতাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এত দূরই। তোমাদেরকেও আরেকবার মনে করিয়ে দিই, তোমাদের কাছেও যদি এরকম ঘটনা থাকে কারোর কাছ থেকে শোনা বা তোমাদের সাথে ঘটে যায় ইনসিডেন্ট, তো তোমরা আমাকে মেল করে দাও ঘোষমেয়ে314@gmail.com-এ। তো আজকের মতো এত দূরই, ভিডিওটাকে আর বেশি আমি লেন্দি করবো না। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।